জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের ওপর নজর দেয়া হবে বললেন অর্থ উপদেষ্টা। এবং শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও অপহরণের আরও 2 মামলা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতোমধ্যে কিছু মামলা হয়েছে। সহকর্মী রাজু আহমেদের ছবিতে মাহমুদুর রহমানের রিপোর্ট। আমরা মিথ্যা এবং হয়রানি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে যে গণহত্যা হয়েছে তার বিচারের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। বলেন, এ বিষয়ে জাতিসংঘ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। আন্দোলনে হতাহতের ঘটনায় ইতোমধ্যে বেশ কিছু মামলা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন ছাত্র ও মানবাধিকার সংগঠন এটিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচারের দাবি জানিয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা আমরা সেটা খতিয়ে দেখেছি। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্তরা আন্তর্জাতিকভাবে যে কোনো দেশ থেকে আইনজীবী আনতে পারবেন জানিয়ে আসিফ নজরুল বলেন, এক্ষেত্রে সরকার বাধা দেবে না। যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে, আমরা তাদের কোনো বাধা দিব না। অন্যদিকে বিচার বিভাগীয় সব কর্মকর্তাকে 10 কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলেও জানান আইন উপদেষ্টা। এছাড়া নির্বাচন কমিশনও সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, এতদিন জনগণের ভোটাধিকার নিয়ে উপহাস করা হয়েছে, এ সময় ভোটের অধিকার ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। মাহমুদুর রহমান, বিজয় টিভি, ঢাকা। মুদ্রাস্ফীতি ও রাজস্ব আদায় নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। সবকিছুই সরকারের নজরে আছে বলে জানিয়েছেন অর্থ বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেট কাজ করে। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের ওপর নজর দেয়া হবে। খাদ্য উৎপাদন ও সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, মূল্যস্ফীতি হঠাৎ করে কমানো সম্ভব নয়, তবে মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনে সবই করবে সরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, নিত্যপণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিজার্ভ বাড়ানোর বিষয়েও কাজ করা হবে। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করেন নিহত রাজনের ভাই মোহাম্মদ রাজীব। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। অন্যদিকে 2015 সালে রাজধানীর উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করে গুম করার অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় প্রায় ১ মাস বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শায়ন সাব্বির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এই তালিকায় ছিল প্রাথমিক বিদ্যালয়ও। বুধবার সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে আসতে শুরু করে শিক্ষার্থীরা। প্রথম দিনেই বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে আনন্দের আমেজ। দীর্ঘদিন পর স্কুল খোলায় সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদের অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে পারতেছি। আমাদের অনেক ভালো লাগছে, অনেক দিন পরে স্কুলে আসছে, অনেক মজা লাগছে, পড়াশোনা হচ্ছে, অনেক ভালো লাগছে আমাদের। আমরা চাই এইভাবে স্কুলটা খোলা থাকুক, স্বাভাবিক থাকুক, তাহলে আমরা আরও পড়াশোনা করতে পারবো। ভালো লাগছে, ইনশাল্লাহ আমরা অনেক ভালোভাবে পড়াশোনা করব। এই বন্ধের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, তাই এটা পূরণ করার চেষ্টা করব। স্যার বন্ধুদের সঙ্গে দেখা হলো, ম্যামদের সাথে পড়ে দেখা হলো, ভালোই লাগছে, পড়াশোনা ভালো লাগছে। এদিকে প্রায় 1 মাস পর স্কুল খোলায় এবং দীর্ঘদিন পর শিক্ষার্থীদের কাছে পেয়ে খুশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। দীর্ঘদিন পরে কর্মক্ষেত্রে ফিরেছি, এটা একটা আনন্দেরও বিষয়, আর কাজে মনোযোগ দিয়েছি, এটাও একটা আনন্দের বিষয়। তাছাড়া বাচ্চারা যথেষ্ট উৎফুল্ল এবং উৎসবের সাথেই জয়েন করেছে। দীর্ঘদিন ভালোভাবে পড়াশোনা করতে পারেনি শিক্ষার্থীরা, তাদের সহপাঠীদের সঙ্গে দেখা হয়েছে, ক্লাস করতে পারছে, এর জন্য খুবই আনন্দিত। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে তার বিচারের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এছাড়া সমাবেশে ছাত্র আন্দোলনের নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং মাসিক ভাতা প্রদানের দাবি জানান তারা। একই সঙ্গে স্বৈরাচারকে সহায়তা করেছে এমন সব রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবার বিচারের দাবি জানানো হয়। সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা নিহতদের রাষ্ট্রীয় সম্মান চান। জনসম্মুখে এ হত্যার বিচার দাবি করেন। আমার বোন নিঃসন্তান হয়ে বেঁচে আছে, আমি চাই বিচার হোক। আমি আমার ভাই সহ এই সম্পূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের হত্যার বিচার চাই। বাংলা মানুষের কাছে দাবি যে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে এই দেশে তাকে নির্মূল করা হোক। যুবলীগ ও ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, আওয়ামী লীগ গত 15 বছর ধরে সন্ত্রাস করেছে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেফতারের দাবিও জানান তিনি। এছাড়া যারা ব্যাংক, টেলিভিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে তাদের প্রতিহত করার আহ্বান জানান ভিপি নূর। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন। কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি তিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী
সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা, সকল ধরনের অবৈধ এবং বৈধ অস্ত্র জমা নেওয়া এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ, সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে, কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। এবার জেলা সংবাদ। দেশি বিদেশি চক্র বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অলীক কাহিনী প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশি বিদেশি চক্র যারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশের এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার ত্যাগ ধূলিসাৎ করতে চায়, তাদের একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাহিনী প্রচার করে চলেছে। এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মী এসব ঘটনা প্রতিরোধ করতে সমগ্র জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে। এরপরও যদি কেউ প্রমাণ করতে পারে বিএনপির কোনো লোক এর সঙ্গে জড়িত, তাহলে দলীয় ও আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি চক্র, দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে ধূলিসাৎ করতে চায়, তাদের একটা চক্র আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলীক একটা কাহিনী প্রচার করে চলছে। তো এখন এই জিনিসগুলোকে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে বাংলাদেশের এই ধরনের কনকক্টেড নিউজ যেন না হয়, তার দিকে খেয়াল রাখবেন। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, সীমিত জনবল নিয়ে তারা দেশের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছেন তারা। সকালে যশোর বিমানবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। বিমানবাহিনী প্রধান আরও বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। বিমান চলাচল ও যাত্রীদের নিরাপত্তায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার ফলে যশোর বিমানবন্দরের সকল ফ্লাইট সময়মতো ওঠানামা সহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিদর্শনকালে তার সঙ্গে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অধিনায়ক ও যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা ও মহানগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। কর্মসূচিতে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অবস্থান কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া মজমপুর গেটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান অপু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন সহ অন্যান্যরা।
অন্যদিকে জয়পুরহাটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি সিরাজগঞ্জের তারাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারাশ উপজেলা বিএনপির সভাপতি সর্দার আফসার আলী। এছাড়া পিরোজপুর, জামালপুর ও কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দিনব্যাপী দামুড়হুদা উপজেলার দেউলি বাজার ও দশমীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যহীন পণ্য বিক্রির দায়ে 10,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে দশমীপাড়ায় একই অপরাধে আরেকটি প্রতিষ্ঠানের মালিককে 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। যাচ্ছি খেলার সংবাদে। পাকিস্তান সফরের পরই 2 ম্যাচের টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত যাচ্ছে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে একটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। সংস্থাটি জানায়, পূর্বের সূচি অনুযায়ী 6 অক্টোবর সিরিজের প্রথম টি-20 ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়, কিন্তু ধর্মশালার স্টেডিয়ামের ড্রেসিং রুম সংস্কারের কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ কারণে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নতুন সূচিতে ধর্মশালা থেকে সরিয়ে ম্যাচটি নিয়ে আসা হয়েছে গোয়ালিয়রে। দরজায় কড়া নাড়ছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। ইউরোপের শীর্ষ 5 লিগে সবার আগে মাঠে গড়াবে লা লিগা। 15 আগস্ট গেটাফে ও অ্যাথলেটিকো বিলবাও ম্যাচ দিয়ে শুরু হবে এর 94তম আসর। চ্যাম্পিয়ন রিয়াল সহ রাজধানী মাদ্রিদ থেকে এবার লড়বে সর্বোচ্চ 5 ক্লাব। তাদের একটি প্রমোটেড লেগানেস। ফিরছে কাতালান প্রতিনিধি এসপানিওল ও রোনালদো নাজারিওর মালিকানাধীন রিয়াল ভায়াদোলিদ। এদিকে আগামী 27 অক্টোবর রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। অন্যদিকে ন্যু ক্যাম্পের সংস্কার কাজ চলমান থাকায় এবারও বার্সার হোম ভেন্যু এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজ। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের ওপর নজর দেয়া হবে বললেন অর্থ উপদেষ্টা। এবং শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও অপহরণের আরও 2 মামলা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।